নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। কলকাতার এই হোটেলকে ইউরোপের মানুষ একসময় ডাকত জুয়েল অফ ইস্ট বলে। এই হোটেলের রেস্তোরাঁর টেবিলে বসেই বিফ আর সুরার স্বাদে হিন্দু গোঁড়ামির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। শহর কলকাতার নানান রংবদলের সাক্ষী এই হোটেল। কোন সে হোটেল, কি তার ইতিহাস, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবিস্তারে তা জানাবো। কিন্তু তার আগে আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, যাতে এই রকম নানান অজানা তথ্যের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন সময় নষ্ট না করে আমরা দেখিনি কোন সেই হোটেল যাকে একসময় ইউরোপের মানুষরা জুয়েল অফ ইস্ট বলতো। উইলসন সাহেবের হোটেল, আসল নাম অকল্যান্ড হোটেল, পরবর্তীতে যার নাম হয় গ্রেট ইস্টার্ন হোটেল, বর্তমানে দ্য ললিত গ্রেট ইস্টার্ন। কলকাতার এই হোটেলকে একসময় ইউরোপের মানুষরা ডাকত জুয়েল অফ ইস্ট বলে। আর এই হোটেলের রেস্তোরাঁর টেবিলে বসেই বিফ আর সুরার স্বাদে হিন্দু গোঁড়ামির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। শহর কলকাতা সময়ের সাথে সাথে নানান রকমভাবে তার রং বদলেছে, যার সাক্ষী কিন্তু এই গ্রেট ইস্টার্ন হোটেল। রবীন্দ্রনাথ তার বিনি পয়সার ভোজ নাটকের এক জায়গায় লিখেছিলেন, পরের তহবিল চোকায় উইলসনের বিল। এই উইলসন আর অকল্যান্ড হোটেলের মালিক উইলসন সাহেব একজনই ছিলেন। কলকাতায় তখন ব্রিটিশদের রমরমা, নিজেদের মতন করে তারা সাজিয়ে তুলেছে শহরটি। সুতানুটি গোবিন্দপুর গ্রামের গাঁ থেকে গেঁয়ো ছাপ তুলতে ঘষা মাজাও চলছে জোর কদমে। নানান কাজে সাহেবরা আসতে শুরু করেছে কলকাতায়, ব্যবসা বাণিজ্য বাড়ছে। শুধু সাহেবরাই নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রাজা জমিদাররাও আসছেন রাজধানী কলকাতায় ইংরেজ শাসকদের সঙ্গে দেখা করতেন। কিন্তু তারা থাকবেন কোথায়, রাত কাটাবেনই বা কীভাবে? তাদের অনেকেরই কলকাতার কোনো বাড়ি না থাকায় তাদের থাকার জায়গাও ছিল না। হোটেল কোথায় তখন কলকাতায়? তখন কলকাতায় হোটেল বলতে শুধুমাত্র লাটভবন, লাটভবন যা এখন রাজভবন। সময় কাটাবার জায়গা বলতে ছিল তখন একমাত্র কলকাতার হোটেল, যেটাকে বলা হয় কলকাতায় প্রথম হোটেল, স্পেন্সার্স হোটেল। জন স্পেন্সার্সের তৈরি এই হোটেল 1830 সালে, এবং এই হোটেলটি তখন ছিল রাজভবনের ঠিক পাশেই। পরবর্তীকালে 1880 সালে ব্রিটিশরা এটিকে তাদের ট্রেজারি বিল্ডিং করে নেয়। বর্তমানে এই স্পেন্সার্স হোটেল কিন্তু এজি বেঙ্গলের অফিস। যাই হোক, কিন্তু এই স্পেন্সার্স হোটেল ছাড়া তখন কিন্তু কোনো হোটেল ছিল না। কিন্তু চা বাগান আর মাইন এলাকার সাহেবরা মূলত সেইখানেই থাকতো। ইউরোপের বিলাসবহুল হোটেলের তুলনায় স্পেন্সার্স কিছুটা ছিল ম্লান। কসাইতলার উইলসন সাহেব ব্যবসাদার মানুষ ছিলেন। কলকাতার এলিট ক্লাস থাকার জায়গার অভাব তিনি খেয়াল করলেন। কলকাতার বেন্টিং স্ট্রিটের চিনেপাড়ার নাম তখন ছিল কসাইতলা। এখানেই ডেভিড উইলসন সাহেবের বেকারি ছিল। সেখানে কেক, পাউরুটি, বিস্কুট বিক্রি হতো। তিনি ভাবলেন, এখানে যদি হোটেল করা যায় তাহলে মুনাফা কিন্তু মার যাবে না। ভাবনাকে কাজে লাগাতে তিনি দেরি করলেন না। ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিট আর ওল্ড কোর্ট স্ট্রিটের মাঝখানে লম্বা রাস্তাটায় উইলসন সাহেব তার হোটেল চালু করলেন 1841 সালের 19 নভেম্বর। তৎকালীন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার উপাধি থেকে সাহেব তার হোটেলের নাম দিলেন অকল্যান্ড হোটেল। লোকের মুখে ফিরত উইলসন সাহেবের হোটেল। 1850 সাল অবধি ডি উইলসন অ্যান্ড কোম্পানি নামেই হোটেলটি ছিল। পরে তাকে আরও বড় করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছরই ওল্ড কোর্ট স্ট্রিটে চলে আসে অকল্যান্ড হোটেল, আজকে যেখানে গ্রেট ইস্টার্ন হোটেল রয়েছে সেই ঠিকানায়। এখন যদিও নাম হেমন্ত বসু সরণি। 1869 নাগাদ কলকাতার বিদেশি পর্যটক আরও বেড়ে যাওয়ায় সুয়েজ খাল তৈরি, যার ছিল প্রধান কারণ।
ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত জাহাজ চলত, মাঝে বম্বে টু কলম্বো। জাহাজটির নাম ছিল গ্রেট ইস্টার্ন। ক্ষুরদার ব্যবসায়ী উইলসন সাহেব হোটেলের নতুন নাম দিলেন গ্রেট ইস্টার্ন হোটেল, লক্ষ্য হোটেলে আরও বেশি পর্যটক ও অতিথি টানার। সেই সময় রাজা মহারাজাদের মধ্যে একটি প্রতিযোগিতা চলত। গ্রেট ইস্টার্ন তখন ছিল স্ট্যাটাস সিম্বল। বেশ কয়েকবার মালিকানা বদল হয় গ্রেট ইস্টার্নের। হোটেল গড়ে উঠেছিল 5 জন অংশীদার নিয়ে। 1865-তে এক বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে চলে যায়। প্যারীচাঁদ মিত্র, বিখ্যাত সাহিত্যিক, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট, গ্রেট ইস্টার্নের ছিলেন অংশীদার। গ্রেট ইস্টার্ন ভারতের প্রথম হোটেল যেখানে বিদ্যুতের আলো ছিল। গাড়ি বারান্দা ব্যাপারটা কলকাতা জেনেছিল কিন্তু এই হোটেল থেকেই। এই গ্রেট ইস্টার্ন হোটেলে ম্যাক্সিম নামে একটা রেস্তোরাঁ ছিল, প্যারিসের ম্যাক্সিম রেস্তোরাঁর আদলে। সেখানেই মধুসূদন গোমাংস খেয়েছিলেন। এই রেস্তোরাঁতে দেশি বিদেশিদের, অভিজাতদের নিয়মিত পার্টি চলত। পার্টি গসিপ, মুখরোচক গল্প পরের দিন সকালে কাগজের পাতায় বের হতো। হোটেলের 100টি রুম। হোটেলের 208, 209, 210 এবং 211 নম্বর সুইটটি ছিল অত্যন্ত বিলাসবহুল, ভাড়াও আকাশছোঁয়া। অভিজাত ধনকুবেরেরা এটি ব্যবহার করতেন। এই সমস্ত সুইট যারা নিত তাদের নিজস্ব প্রচারক থাকত। তাদের বেল্টে মনিমের নাম খোদাই করার সঙ্গে থাকত হিজ হাইনেস। হোটেলের নিরাপত্তা ব্যবস্থাও ছিল ভিন্ন রকম। সারা কলকাতায় দেশি পুলিশরা প্রহরা চললেও গ্রেট ইস্টার্ন সামলাত কিন্তু ব্রিটিশ পুলিশ। হোটেলের সামনে যাতে গরুর গাড়ি এসে না পড়ে, একজন পুলিশের কাজ ছিল শুধু সেটা সামলানো। 1930 সালে এই হোটেলের দায়িত্ব পুরোপুরি ভারতীয়দের হাতে চলে যায়। দেশ স্বাধীন হওয়ার পরও গ্রেট ইস্টার্নের আলাদা মর্যাদা জৌলুস ছিল। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অতিথিরা এলে এখানেই থাকতেন। ভিয়েতনামের প্রেসিডেন্ট হো চি মিন যখন ভারতে আসেন এখানেই কিন্তু ছিলেন। কলকাতা শহরের বাবু কালচারে আলাদা ধারার জন্ম দিয়েছিল এই গ্রেট ইস্টার্ন। কসমোপলিটন কলকাতা অন্যভাবে ধরা দিয়েছিল। ভারতীয়, বাঙালি, ব্রিটিশ, ইউরোপীয়, অ্যাংলো ইন্ডিয়ান সব ধরনের কমিউনিটির কালচার চলত। এমনকি এখানকার মাছ ভাতের টানে জাপান কোরিয়ার মানুষ এত বেশি আসত যে এই হোটেলের একসময় নাম হয়ে যায় জাপানি হোটেল। 70 দশকের শুরু থেকে এই হোটেলের অবস্থার অবনতি হতে থাকে। পশ্চিমবঙ্গ সরকার 1975 সালে গ্রেট ইস্টার্ন অধিগ্রহণ করেন। 2005 সালে ঐতিহ্যবাহী হোটেলটি নিলাম হয়। এই হোটেল মালিক হয় ভারত হোটেল। 375 কোটি বিনিয়োগ করা হয়। তারপর 2014 সালের জানুয়ারিতে আবার নতুন করে খুলে দেওয়া হয় গ্রেট ইস্টার্নের দরজা। তবে এবার তার নাম হয় দ্য ললিত গ্রেট ইস্টার্ন। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে আবার আগামী পর্বে। সবাই ভালো থাকবেন।